আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সেই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্নেহ তোমরা সপ্তম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তরটি বেছে নাও, যে কোনো 14টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 14 = 14। প্রথম, দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবক, রাজিয়া, আলাউদ্দিন খলজি। উত্তর হবে কুতুবউদ্দিন আইবক। প্রশ্ন, ইলতুৎমিশ খলিফার থেকে অনুমোদন পান 1229 খ্রিস্টাব্দে, 1230 খ্রিস্টাব্দে, 1129 খ্রিস্টাব্দে, 1130 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1229 খ্রিস্টাব্দে। প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের অনুবাদকের নাম কাশিরাম দাস, কৃত্তিবাস ওঝা, মালাধর বসু, চণ্ডীদাস। উত্তর হবে মালাধর বসু। প্রশ্ন, প্রজাতন্ত্র দিবস পালন করা হয় 25শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর, 25শে জানুয়ারি, 26শে জানুয়ারি। উত্তর হবে 26শে জানুয়ারি। প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রধান রূপকার ছিলেন বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বসু, রাজেন্দ্র প্রসাদ। উত্তর হবে বি.আর. আম্বেদকর। প্রশ্ন, তন্ত্র শব্দটির অর্থ আইন, শাসন, ব্যবস্থা না সংবিধান? উত্তর হবে ব্যবস্থা। প্রশ্ন, শিখদের সঙ্গে মোগলদের সংঘাতের চরিত্র ছিল রাজনৈতিক, ধার্মিক, সামাজিক না অর্থনৈতিক? উত্তর হবে রাজনৈতিক। প্রশ্ন, জাটরা ছিল প্রধানত সৈনিক, ব্যবসায়ী, কৃষক না দিনমজুর? উত্তর হবে কৃষক। প্রশ্ন, বজ্রযান মতের নেতাদের বলা হতো চেট্টি, সিদ্ধাচার্য, নবী না খলিফা? উত্তর হবে সিদ্ধাচার্য। প্রশ্ন, দ্বীন ইলাহি প্রবর্তন করেন বাবর, শাহজাহান, জাহাঙ্গীর না আকবর? উত্তর হবে আকবর। প্রশ্ন, ইকতা ব্যবস্থা চালু করেন ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবক, রাজিয়া না মোহাম্মদ বিন তুগলক? উত্তর হবে ইলতুৎমিশ। প্রশ্ন, গীতগোবিন্দম রচনা করেন ধৈ, শরণ, জয়দেব না উমাপতিধর? উত্তর হবে জয়দেব। প্রশ্ন, খানুয়ার যুদ্ধ হয়েছিল 1626, 1527, 1528, 1529 খ্রিস্টাব্দে। 1527 খ্রিস্টাব্দে। প্রশ্ন, একজন সুফি সাধক হলেন চৈতন্যদেব, সেলিম চিশতি, মীরামঙ্গাই, গুরু নানক? উত্তর হবে চৈতন্যদেব। প্রশ্ন, শিবাজির শিক্ষকের নাম জয়সিংহ, শাহজি, দাদাজি, কোন্ডব? উত্তর হবে দাদাজি কোন্ডব। পরের প্রশ্ন, সম্রাট আকবরের সময় আয়তনে ছোট ছবিগুলিকে বলা হতো ক্যালিগ্রাফি, চিত্রকলার মিনিয়েচার? উত্তর হবে মিনিয়েচার। প্রশ্ন, শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক, বাইবেল না গুরু গ্রন্থ সাহিব? উত্তর হবে গুরু গ্রন্থ সাহিব। 2 দাগে রয়েছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 16 = 16। প্রথম, শিবাজির 8 জন মন্ত্রীকে কি বলা হতো? উত্তর হবে অষ্টপ্রধান। ভারতের কাগজ ও রেশম শিল্পের পদ্ধতি কোন দেশ থেকে আসে? উত্তর হবে চীন। প্রশ্ন, পৌরসভার সদস্যদের কারা ভোট দিয়ে বেছে নেয়? উত্তর হবে পৌরসভার স্থায়ী বাসিন্দারা। প্রশ্ন, কোন দেশের সংবিধান পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবিধান? উত্তর হবে ভারতের। সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। দেশে দুর্ভিক্ষ, মহামারী বা যুদ্ধ লাগলে খাদ্যশস্যের দাম বাড়ত? উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। সুলতানি ও মোগল যুগে সাধারণ মানুষের জীবনযাত্রা ছিল হাড়ভাঙা পরিশ্রম আর অভাবের সংসার? উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। খালসা হলো শিখদের ধর্মীয় সংগঠন? উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। মণিপুরের মহারাজা ভাগ্যচন্দ্রের হাতেই মণিপুরী রাসলীলার ধারাগুলি বিকশিত হয়? উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। পরে হচ্ছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। শাহজাহান হবে তাজমহল, গুরু নানক হবে সাধক, প্রথম বাজিরাও হবে পেশোয়া, ডক্টর বি.আর. আম্বেদকর হবে সংবিধান। পরে শূন্যস্থান পূরণ করো। জ্ঞানপ্রভু ছিলেন তিব্বতের ড্যাশ? উত্তর হবে রাজা। পরের প্রশ্ন, খালিফা কথার অর্থ হলো ড্যাশ? উত্তর হবে প্রতিনিধি বা উত্তরাধিকারী। পাগলা রাজা বলা হতো ড্যাশকে? উত্তর হবে মোহাম্মদ বিন তুগলককে। পরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল ড্যাশ? উত্তর হবে 1526 খ্রিস্টাব্দে। 3 দাগে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। প্রথম, ব্রহ্মদেব ব্যবস্থা বলতে কি বোঝো? উত্তর লিখবে। দক্ষিণ ভারতে মূলত চোল শাসনকালে কৃষিজমির পরিমাণ বাড়ানোর জন্য ব্রাহ্মণদের অনেক সময় জমিদান করা হতো। তারা অনাবাদি জমি এবং জঙ্গল পরিষ্কার করে বসতি তৈরি করতেন। ব্রাহ্মণদের কিছু জমি দেয়া হতো, যার কর নেওয়া হতো না। এই জমিদানের ব্যবস্থাকে ব্রহ্মদেব ব্যবস্থা বলা হতো। খলিফা কাকে বলে বা খালিফা কাকে বলা হতো? তার সাথে দিল্লি সুলতানের ওপর খালিফার অধিকার ছিল কেন? তো লিখবে হজরত মোহাম্মদের মৃত্যুর পর যিনি ইসলামীয় জগতে প্রধান শাসক ছিলেন তাকে বলা হতো খলিফা। আবার খলিফা ইসলাম জগতের প্রধান ধর্মগুরু।
পৃথিবীর ইসলামের আওতায় যত অঞ্চল আছে তার মূল শাসক হলেন খলিফা। দিল্লিতে ইসলাম শাসন বা সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, ফলে দিল্লির সুলতানির ওপরেও খলিফার অধিকার ছিল। সিজদা ও পাইবাস বলতে কি বোঝো? সিজদা ও পাইবাস এই দুটো ছিল পারসিক প্রথা। দিল্লির সুলতানরা গিয়াসুদ্দিন বলবন নিজের রাজকীয় ক্ষমতা জাহির করার জন্য এই দুটি রীতি চালু করেছিলেন। সিজদার অর্থ হলো সুলতানকে ষষ্ঠাঙ্গে প্রণাম করা, আর সুলতানের পদযুগলকে চুম্বন করাকে বলা হতো পাইবাস। এগুলো ছিল সুলতানের সার্বভৌম ক্ষমতার প্রতীক। পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব কী? 1556 খ্রিস্টাব্দে আকবরের অভিভাবক বৈরাম খাঁর নেতৃত্বে মুঘল বাহিনী এবং হিমুর নেতৃত্বে আফগানদের মধ্যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়। গুরুত্ব: 1. এই যুদ্ধে আকবর জয়লাভ করেন এবং দিল্লিতে পুনরায় হারানো মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। 2. এই যুদ্ধে জয়লাভ করার পর আকবর একে একে মধ্য ভারত ও উত্তর পশ্চিম সীমান্তের কাছে কয়েকটি ছোট রাজ্য চিত্তোর, গুজরাট, বাংলা ইত্যাদি অঞ্চল জয় করে মুঘল আধিপত্য স্থাপন করেন। পরবর্তী সড়কপথে ভারত এবং মধ্য এশিয়া ও পশ্চিম এশিয়ার বিভিন্ন স্থানের সঙ্গে কীভাবে ব্যবসা বাণিজ্য চলত? সড়কপথে ভারতীয় সামগ্রীর ব্যবসা হতো প্রধানত মধ্য এশিয়া ও পশ্চিম এশিয়ার বিভিন্ন স্থানের সঙ্গে। এই বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল মুলতান শহর। সড়কপথে মধ্য এশিয়া থেকে মূল্যবান ধাতু যেমন সোনা, রূপা ও নানাবিধ রত্ন আমদানি হতো। আলেকজান্দ্রিয়া, ইরাক ও চীন থেকে আসতো ব্রোকেট ও রেশম। পড়েছে শ্রী চৈতন্য জীবনী কাব্য কাকে বলে? শ্রী চৈতন্যদেবের জীবন এবং তার কাজ নিয়ে বাংলা সাহিত্যে অনেক বৈষ্ণব কবি বহু কাব্য রচনা করেছেন। এগুলিকে শ্রী চৈতন্য জীবনী কাব্য বলা হয়। শ্রী চৈতন্য জীবনী কাব্য থেকে সমকালীন সমাজের নানান দিক সম্পর্কে বহু তথ্য জানা যায়। এছাড়া চৈতন্যদেবের ব্যক্তিজীবন সম্পর্কেও অনেক তথ্য পাওয়া যায়। মাবলে বা মাওয়ালি কাকে বলা হতো? তো লিখবে শিবাজি পুনের আশেপাশের অঞ্চলগুলি আক্রমণ করেন। এই আক্রমণের সময় তিনি মাওয়াল অঞ্চল থেকে একদল পদাতিক সেনা সংগ্রহ ও নিয়োগ করেন। এদের বলা হতো মাবলে বা মাওয়ালি। এরা তার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল। ক্ষমতা স্বতন্ত্রীকরণ কাকে বলে? সব দেশেই বিচার বিভাগকে আইন ও শাসন বিভাগ থেকে আলাদা করে রাখা হয়, কোনোভাবেই যাতে সুবিচারের পথ বন্ধ না হয় তার জন্য এই ব্যবস্থা। এক কথায় একে বলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। গণতন্ত্র যাতে বলবৎ থাকে তার জন্যই নীতি গ্রহণ করা হয়। ব্লক ও জেলা কীভাবে গঠিত হয়? অনেকগুলি গ্রাম নিয়ে গড়ে ওঠে ব্লক, কয়েকটি ব্লক নিয়ে গঠিত হয় জেলা। চার থেকে হচ্ছে সংক্ষিপ্ত যে কোনো পাঁচটি, প্রতিবর্ষে মান 3 করে, 3 গুণ 5 = 15। প্রথম, পাল ও সেন যুগে কর ব্যবস্থা কেমন ছিল? পাল ও সেন যুগে রাজারা বিভিন্ন ধরনের কর সংগ্রহ করতেন। কৃষি কর: রাজারা উৎপন্ন ফসলের 1/6 কৃষকদের কাছে থেকে কর নিতেন। তারা নিজেদের ভোগের জন্য ফুল, ফল, কাঠ উভয়দের কাছ থেকে কর হিসাবে আদায় করতেন। বাণিজ্য কর: বণিকরা তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য রাজাকে কর দিত। 3. অন্যান্য কর: এছাড়াও প্রজারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজাকে কর দিত। সমগ্র গ্রামের ওপর কর দিতে হতো গ্রামবাসীদের। হাট ও খেয়াঘাটের উপরে কর চাপানো হতো। লক্ষণ সেনের রাজসভার সাহিত্যাচার পরিচয় দাও। ভূমিকা: বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেন ছিলেন সাহিত্যানুরাগী। অনেক কবি ও সাহিত্যিক তার রাজসভা অলঙ্কৃত করতেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কবি জয়দেব। লক্ষণ সেনের সভাকবি জয়দেব ছিলেন বিখ্যাত সাহিত্যিক। তার রচিত কাব্যের নাম হলো গীতগোবিন্দম। এই কাব্যের বিষয় ছিল রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী। ধৈ: তার রাজসভার আর এক কবি ধৈ লিখেছিলেন পবনদূত কাব্য। পঞ্চরত্ন: জয়দেব ও ধৈ সহ আরও 3 জন কবি গোবর্ধন, উমাপতিধর এবং স্বয়ং লক্ষণ সেনের সভা অলঙ্কৃত করেছিলেন। এই 5 জন কবিকে একত্রে পঞ্চরত্ন বলা হয়। এছাড়াও লক্ষণ সেনের মন্ত্রী হলায়ুদ বৈদিক নিয়ম বিষয়ে ব্রাহ্মণ সর্বস্ব নামে একটি বই লিখেছেন। লক্ষণ সেন নিজেও পিতার অসমাপ্ত অদ্ভুত সাগর বইটি সমাপ্ত করেন। ইকতা কি ইকতাদার কাদের বলা হতো? দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে তাদের সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করতেন সেই রাজ্যগুলি এক একটি প্রদেশ বা প্রদেশের মতো ধরে নেওয়া হতো। এই প্রদেশগুলিকেই বলা হতো ইকতা। ইকতাদার: ইকতার দায়িত্বে থাকতেন একজন সামরিক নেতা, তাকে বলা হতো ইকতাদার বা মুক্তি বা ওয়ালি। ইকতাগুলি থেকে কর আদায় করা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব থাকতো ইকতাদারদের ওপর। ইকতাদাররা সম্পূর্ণভাবে সুলতানের নিয়ন্ত্রণে থাকতেন। সুলতান ফিরোজ শাহ তুগলক কী জনকল্যাণমূলক কাজ করেছিলেন? ফিরোজ শাহ তুগলক তার দান, দয়া, ইসলাম ধর্মের প্রতি অনুরাগ ও
সত্যনিষ্ঠার জন্য ইতিহাসে আদর্শ মুসলিম নরপতি হিসেবে বিখ্যাত হয়ে আছেন। নতুন নগর হাসপাতাল স্থাপন, তিনি একাধিক নতুন নগর, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল ও বাগান তৈরি করেন। দরিদ্রদের অর্থ সাহায্য দান, তিনি দরিদ্রদের অর্থ সাহায্যের ব্যবস্থা করেন। তিন, বেকার সমস্যার সমাধান, সুলতান বেকারদের নাম নথিভুক্ত করে তাদের কর্মসংস্থানের জন্য একটি কর্মনিযুক্তি দপ্তর স্থাপন করেন। চার, কৃষির উন্নতি, তিনি কৃষির উন্নতির জন্য সেচ ব্যবস্থার উন্নয়ন করেন, বেশ কিছু খাল খনন করেন। তাছাড়া যেসব জমিতে চাষ হতো না, সুলতান সেই জমি সংস্কার করেন। শেষসহ যোগাযোগ ব্যবস্থার কী ধরনের উন্নতি করেছিলেন? শেষসহ যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য পুরনো সড়কগুলি সংস্কার করেন এবং নতুন সড়ক নির্মাণ করেন। এক, তিনি বাংলার সোনারগাঁ থেকে উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত একটি সড়ক সংস্কার করেন। রাস্তাটির নাম ছিল সড়ক-ই-আজম। এই রাস্তায় পরবর্তীকালে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে পরিচিত হয়। তিনি আগ্রা থেকে যোধপুর এবং চিতোর পর্যন্ত একটি সড়ক তৈরি করেন। তিন, এছাড়া তার আমলে লাহোর থেকে মুলতান পর্যন্ত একটি রাস্তা বা সড়ক তৈরি হয়। বারোভূঁইয়া কাদের বলা হতো? মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময়ে বাংলায় যে 12জন হিন্দু জমিদার এবং আফগানরা মুঘলদের বিরুদ্ধে বহুবার বিদ্রোহ করেছিলেন, তাদের একসঙ্গে বারোভূঁইয়া বলা হতো। বারোভূঁইয়া বলা হলেও প্রকৃতপক্ষে এদের সংখ্যা ছিল 12 থেকে অনেক বেশি। বারোভূঁইয়াদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, ঈশা খান প্রমুখ। শেষ পর্যন্ত জাহাঙ্গীর এদের নিজের নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন। দিন ইলাহি কি? খ্রিস্টীয় 1570-এর দশকে মুঘল সম্রাট আকবর ফতেপুর সিক্রিতে নানান ধর্মের গুরুদের ডেকে ধর্মীয় নানা বিষয়ে আলোচনা করতেন। এই সব আলোচনার ভিত্তিতে দিন ইলাহি নামে এক নতুন মতাদর্শ চালু করেন। ফরাসি শব্দ দিন ইলাহির অর্থ হলো ঈশ্বরের প্রতি বিশ্বাস। আবুল ফজল ও বাদাউনি এই ধর্মমতকে তৌহিদ ইলাহি বা স্বর্গীয় একেশ্বরবাদ বলে উল্লেখ করেছেন। প্যারা চেঞ্জ করে লিখবে, আকবর বিভিন্ন ধর্ম থেকে নিজের পছন্দ মতো কিছু কিছু বৈশিষ্ট্য বেছে নিয়ে তার উপর ভিত্তি করে দিন ইলাহি তৈরি করেন। তিনি নিজের সভাসদদের মধ্যে এর প্রচলন করেছিলেন। বেশ কিছু অনুষ্ঠান ও রীতিনীতির মধ্যে দিয়ে তারা বাদশাহের প্রতি সম্পূর্ণ অনুগত থাকার শপথ নিত। এই হলো দিন ইলাহি। কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল? এই সন্ধির ফল কী হয়েছিল? 1665 খ্রিস্টাব্দে মুঘলদের তরফে রাজা জয় সিং এবং মারাঠা নেতা শিবাজির মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল। এই সন্ধির ফলে এক, শিবাজি মুঘলদের 23টি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হন। 2, শিবাজি মুঘল দরবারে গেলে অপমানিত ও বন্দী হন। তাকে আগ্রা দুর্গে বন্দী করে রাখা হয়। সেখানে থেকে পালিয়ে এসে শিবাজি পুনরায় দাক্ষিণাত্যের মুঘলদের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হন। সরকারের কাজ কী? দেশের জনগণ নির্বাচনে ভোট দিয়ে 5 বছরের জন্য সরকার বেছে নেন। সরকারের কাজ: 1, দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করা। 2, জনগণের কল্যাণ করা অর্থাৎ জনগণ যাতে ভালো থাকে তার উদ্যোগ নেওয়া। 3, দেশের স্বাধীনতা রক্ষা করা। 4, কর সংগ্রহ করা। 5, দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখা উন্নতির জন্য কাজ করা। 6, সংবিধান মেনে দেশ শাসন করা। বলেছে পৌরসভার কাজগুলি লেখো। 1, পৌরসভার এলাকায় বসবাসকারী জনগণের মধ্যে সেবামূলক কাজ করা। 2, জনগণের স্বাস্থ্য বিষয়ে দায়িত্ব পালন করা। 3, শহরের উন্নয়ন ও আইন শৃঙ্খলা দেখাশোনা করা। 4, শহরে পানীয় জল সরবরাহ করা, রাস্তাঘাট বানানো, দূষণ রোধ করা, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রভৃতি। বিদ্যালয়, হাসপাতাল প্রভৃতি বানিয়ে শিক্ষার প্রসার ও স্বাস্থ্য উন্নয়নে পৌরসভাগুলিকে বিশেষ উদ্যোগ নিতে হবে। 5 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির রচনাধর্মী উত্তর দাও। যে কোনো 3টি প্রতিটি প্রশ্নের মান 5 করে। 5 গুণ 3 = 15। প্রথম, আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ বিষয়ে তোমার মতামত লেখো। ভালো করে উত্তরটা দেখে আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়, তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে। কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। পরের প্রশ্ন, সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। ভালো করে দেখে নাও। প্রথম পয়েন্ট করবে ভূমিকা, তারপরের পয়েন্ট করবে সিংহাসন লাভ, পরের পয়েন্ট করবে কৃতিত্ব, 1 দিয়ে পয়েন্ট করবে শান্তি প্রতিষ্ঠা, 2 দিয়ে পয়েন্ট করবে রাজ্য জয়, 3 দিয়ে পয়েন্ট করবে শাসন পরিচালনা, 4 দিয়ে পয়েন্ট করবে অভিজাতদের ক্ষমতার হ্রাস, 5 দিয়ে পয়েন্ট করবে পতন। পরের প্রশ্ন, মুঘল সম্রাট আকবরের কৃতিত্ব আলোচনা করো। প্রথম পয়েন্ট করবে ভূমিকা, পরের পয়েন্ট করবে সাম্রাজ্য বিস্তার, পরের পয়েন্ট করবে শাসন ব্যবস্থা, তারপরের পয়েন্ট করবে মানসাবদারি প্রথা, তারপরের পয়েন্ট করবে রাজস্ব ব্যবস্থা, পরের পয়েন্ট করবে ধর্মীয় উদারতা, পরের পয়েন্ট করবে বিদ্যোৎসাহিতা, শেষ পয়েন্ট করবে উপসংহার। পরের প্রশ্ন, দিল্লির সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেন ঘটেছিল? ব্যবসা বাণিজ্যের বিস্তারের কারণ:
1 দিয়ে পয়েন্ট করবে নতুন শহর প্রতিষ্ঠা ও সংস্কার। 2 দিয়ে পয়েন্ট করবে উন্নত যোগাযোগ ব্যবস্থা। 3 দিয়ে পয়েন্ট করবে মুদ্রা প্রবর্তন। 4 দিয়ে পয়েন্ট করবে হুন্ডি ব্যবস্থা। 5 দিয়ে পয়েন্ট করবে আমদানি রপ্তানি বাণিজ্য। শেষ পয়েন্ট করবে উপসংহার। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার সপ্তম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। আর তোমার কোশ্চেন পেপারটা দেখে নাও। আজ আমরা যে প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্নোত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্নোত্তরই কিন্তু তোমাদের খাতায় লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে গেলে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যারা বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও।